সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সিইসি। অপরদিকে আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না হাসনাত। এবং সবশেষে থাকছে সাকিবের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুধু চাকরিজীবীদের বেতন কাঠামো কার্যকর করতে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। এত বড় অর্থের প্রয়োজন হলেও আগামী জুলাই থেকেই ধাপে ধাপে নতুন পে স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি বাজেট প্রস্তুতি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকেই নতুন কাঠামো কার্যকর হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে, তবে এটি একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, নতুন কাঠামোর কত অংশ প্রথম ধাপে কার্যকর হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সরকারি পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থ বছর থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থ বছরে বাকি ৫০% যুক্ত করা হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থ বছরে সব ধরনের ভাতা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে একদিকে যেমন সরকারের ওপর হঠাৎ অর্থনৈতিক চাপ কমবে, অন্যদিকে মূল্যস্ফীতির প্রভাবও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। চলতি অর্থ বছরে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতায় প্রায় ৮৫,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন কাঠামো বাস্তবায়ন শুরু হলে এই ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাবও রয়েছে প্রতিবেদনে। সরকারের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব আয় বিবেচনায় নিয়ে গঠিত পর্যালোচনা কমিটি মনে করছে, পুরো কাঠামো একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে পে স্কেল কার্যকর করাকেই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সিইসি। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন। আজ আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনায় সিইসি কথা বলেন। সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকারের অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সংহিতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়। নাসিরুদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না।
আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটার সহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতা কার্যক্রমের উপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। অপরদিকে আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এদেশে আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজ দুপুরে কুমিল্লার ১৪ গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্তে রাখতে হবে। অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার জন্য গ্রেফতার হতে হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। হাসনাত আব্দুল্লাহ বলেন, বেগম পাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, অথচ আমাদের মুরব্বীদের অনেকেরই সেখানে বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা এবং এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। ১৪ গ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক ব্যবসায়ী একসঙ্গে চলতে পারে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং ১৪ গ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আয়োজক মামুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামাত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভিদ নৌরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউসার, জাতীয় যুবশক্তির ১৪ গ্রাম উপজেলা সমন্বয়কারী জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মোহাম্মদ হানিফ পাটোয়ারি ও আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এবং সবশেষে থাকছে সাকিবের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২,৯৫,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ এসেছে। গত বছরের জুনে দায়ের করা দুর্নীতি দমনের মামলায় বলা হয়, শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২,৯৫,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলায় বলা হয়, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরোর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন এই অলরাউন্ডার। পরে তিনি মার্কেট ম্যানিপুলেশনে সক্রিয়ভাবে যুক্ত হয়ে বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করেন বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে। সাকিব একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঝে মধ্যে নিউজে আসে যে অনেক সমস্যা আছে, কিন্তু কেউ বিস্তারিত বলতে পারে না। কেউ বলল যে শেয়ার মার্কেটের কারসাজি আছে, তো সেটা কি? ২ বছর ধরে কেউ কিছু প্রমাণ করতে পেরেছে? রাজনৈতিক মামলা একটা আছে, হত্যা মামলা, সেটাও তো ১.৫ বছরে কিছু এগোয়নি। আর একটা চেক বাউন্সের মামলা আছে, সেটা একদম বেসিক জিনিস। যদি আপনি ইনস্টলমেন্ট না দিতে পারেন, সাইন করা যে চেকগুলো থাকে ওটা নিয়ে ব্যাংক মামলা করে। সেটা খুবই নর্মাল ব্যাপার এবং এটা রিশিডিউলও করা যায়। টাকা দিলে সেই মামলা বন্ধ হয়ে যায়। আমি যে সেটা করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট রেখেছে ফ্রিজ করে। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? হয়তো তাদের মনে হয়েছে তদন্তের স্বার্থে ফ্রিজ করা দরকার। এখন তো ১.৫ বছর হয়ে গেল সেই তদন্ত, কিছুই তো এখনো পর্যন্ত পাইনি। আমার বিশ্বাস কিছুই পাওয়ার কোনো চান্স নেই। সাকিব জানান, লোকের কথা শুনলে মনে হয় যে আমার কয়েক হাজার সমস্যা এবং সমস্যা সমাধান করতে কয়েক দশক লেগে যাবে।